আমরা LICT তালা ট্রেনিং ওয়েব ডেভেলপমেন্ট PHP ব্যাচ 4 এর টেকনিক্যাল আলোচনার সেকেন্ড ডেতে আছি। প্রথম দিন আমাদের ওরিয়েন্টেশন হয়েছে, আজকে আমরা ফুল ফেজে প্রোগ্রামিং নিয়ে আলোচনা শুরু করব। ওকে, লং সেশন 45, কনসেন্ট্রেট করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, বাট আপনাদের সেটা করতে পারতে হবে যদি এখান থেকে কোনো আউটকাম আমরা নিতে চাই। ওকে, আগের সেশনগুলো একটু বেসিক্যালি আরেকটু স্টেডিলি যেত, স্টেডিলি বলতে আরেকটু স্লো করে আমরা আগাতাম, বিকজ সেশনগুলোতে সপ্তাহে ক্লাস হতো 5টা এবং চলছে রানিং সেশন। বাট আপনাদের যে আলোচনাটা ওই ব্যাচটাতে করা হচ্ছে বা ওই ব্যাচগুলোতে লাস্ট 3 ব্যাচেসে যে প্রসেসে যাচ্ছে, ওদের 55 সেশন ফর টেকনিক্যাল এন্ড 5 সেশন ফর সফট স্কিল, টোটাল 60 সেশন, যেটা কভার আপ হবে উইদিন 45। কারণ হচ্ছে প্রজেক্ট LICT প্রজেক্ট থেকে এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। রিজন হিসেবে ড্রপ আউট রেট অত্যন্ত বেশি। 60টা ক্লাস পর্যন্ত যখন যাওয়া হচ্ছে, স্টুডেন্ট লাস্ট সেশন পর্যন্ত খুব কমই থাকছে। এই রিজন হিসেবে প্রেসার বাড়িয়ে দেওয়া হয়েছে, কোর্স কন্টেন্টটা সেম রাখা হয়েছে, বাট ক্লাসের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আরেকটা বিষয় বের হয়ে আসছে যে যদি স্টুডেন্ট প্রেসার বা লোড নিতে না পারে, তাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা কাজের জন্য ক্যাপেবল না, রাইট? বাট আমরা চেষ্টা করব ইভেন একটা অবস্থা তৈরি করতে, যাতে আপনাদের অত বেশি প্রবলেম ফেস করতে না হয়। আমরা ভ্যারাইটিস অফ প্রোগ্রাম প্রজেক্ট রান করাই, সো কিভাবে এটাকে শেপ করতে হবে সেটা আমাদের জানা আছে, বাট ডিউরেশনটা আপনারা সেম পাচ্ছেন। তারা 60টা ক্লাসে 3 মাস ডিউরেশন পেত, এটা একটা দিক। এই কারণেই ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে সপ্তাহে, যেহেতু ক্লাসের মধ্যে লোড থাকবে। প্রতি ক্লাস রেগুলার ডে ক্লাস না হয়ে সেটা কিছুটা কমে আনা হয়েছে, 5-এর পরিবর্তে 3-এ রাখা হয়েছে, যাতে ওই লোডটা আপনারা নিতে পারেন। ওকে, সো টিচার এখানে আলোচনা করবে বেশি, প্র্যাকটিস টাইম পাওয়া যাবে একটু কম, বাট প্র্যাকটিস যে একেবারে হবে না সেটাও কিন্তু বলছি না। প্রজেক্ট যা ডিমান্ড করে, প্রজেক্ট যে আউটলাইন আমাদের দিয়েছে, সেটা উইদিন 30 সেশন আমরা শেষ করে দিতে পারি। প্রজেক্টের যে আউটলাইন আছে সে অনুযায়ী যদি আগাই, তাহলে 30 ক্লাসেই সেটা শেষ করা সম্ভব। বাট আমরা এটাকে এনহ্যান্স করে প্রজেক্টের আওয়ার রেট অনুযায়ী আমরা 60-তে যাচ্ছিলাম, এখন প্রজেক্টের আওয়ার রেট 180, তো সেই হিসেবেই আমরা আগাচ্ছি। সিচুয়েশনটা ইন্ডাস্ট্রির চাইতে ইউনিভার্সিটিতে খুব বাজে অবস্থা তৈরি হয়েছে। কোনো ইউনিভার্সিটি একটু বেশি করে কনসেন্ট্রেট করতে হবে, রাইট? ক্লাস আলোচনাটাতে কিছুটা র্যাপিড কনসেপ্ট থাকবে, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে হ্যাভিলি, রাইট? সো আপনাদের কমপক্ষে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকবে মিনিমাম 15টা, রাইট? 15 সপ্তাহে 15টা থিওরি অথবা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকবে। 2 হচ্ছে আপনাদের 4টা পরীক্ষা দিতে হবে, যেটা রিটেন অথবা অনলাইন এক্সাম। ফাইনাল একটা এক্সাম তো থাকছেই, ফাইনাল একটা প্রেজেন্টেশন তো থাকছেই, রাইট? তো পুরো একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ICT ডিভিশন সার্টিফাইড করবে আপনাদের, এবং সার্টিফিকেটটা নির্ভর করবে ওই লাস্ট সেশনের উপর বেস করে, যে আমরা কতজন উপস্থিত আছি, কতজন অ্যাসেসমেন্টে আসছে, পরীক্ষা কন্ডাক্ট করছে, এই বিষয়টা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট পরীক্ষা দিতে পারার জন্য 80% উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট। বাট যারা এই প্রথম 2-3টা ক্লাস মিস করছে ভর্তি না হতে পারার জন্য, তাদেরকে আমরা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ডেন্স দেখিয়ে দিব পরবর্তীতে। নেক্সট উইকে, দ্যাট মিনস কামিং উইকেই মঙ্গলবারে 3টা নাগাদ আমাদের হয়তো পরীক্ষা শিডিউলটা দেওয়া হয়েছে। এই অনুযায়ী যদি পরীক্ষা হয়ে যায়, আমরা নেক্সট ফ্রাইডে থেকে ফুল সুইং এর ক্লাসে চলে যাব। আর এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়। আর তারপরেও আমরা HTML CSS নিয়ে কিছুটা নাড়াচাড়া করব আজকে আর কি। অনেকেই জানি, খুব ভালো মতোই জানি, রাইট? HTML CSS এর বিষয়টা প্রজেক্ট
একদম শুরু থেকে শুরু করে আমাদের HTML CSS JavaScript এর উপরে প্রজেক্ট আমাদের 50 ঘন্টা আলোচনা করতে বলেছে, বাট আমরা এত ঘন্টা HTML CSS JavaScript এ ব্যয় করব না, রাইট? সো হার্ডলি হয়তো আপনারা 5-6টা সেশনে HTML CSS দেখবেন আর JavaScript হয়তো 2-3টা সেশন যে করি নিয়ে আলোচনা হবে, সব মিলিয়ে হয়তো HTML CSS JavaScript পর্যন্ত তারা যেতে বলেছে। আমরা যে কোয়েরিটাতে ফোকাস করব বেশি, হ্যাঁ, JavaScript যে কোয়েরিতে আমরা 4টা বা 5টা ক্লাস এনহ্যান্স করব, যাতে টোটাল মিলিয়ে আমরা হয়তো 10টা 30 ঘন্টার মধ্যে HTML CSS JavaScript যে কোয়েরি শেষ করতে পারি। দেন PHP এবং PHP অবজেক্ট ওরিয়েন্টেড, দেন Laravel। সো Laravel এর আলোচনাটা টেন্টেটিভলি 25 নাম্বার সেশনে শুরু হবে এবং 20টা সেশন হবে Laravel এর উপরে, 2টা ছোট ছোট প্রজেক্ট হবে Laravel দিয়ে। ওকে, সো আমাদের মূল টার্গেট হচ্ছে Laravel, যেটা বেসিক্যালি অন্যান্য ব্যাচগুলোতে Laravel স্টার্ট হয়েছে 32, 33, 35 সেশনে গিয়ে। ওকে, আপনাদের 25 সেশনে Laravel স্টার্ট করা হবে। ওকে, সো আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, আর ওয়েব ডেভেলপমেন্ট কি বিষয়টা আমাদের একটু খুব ভালো মতো জানা দরকার। অ্যাড্রেসটা আমাদের লাইভ ক্লাসরুম সম্পর্কে একটু বলে নিই। মনে করেন আপনি কাউকে প্রাইভেট পড়াতে চাচ্ছেন, স্টুডেন্টকে আপনি প্রাইভেট পড়ান, বাট আপনি যেতে পারছেন না সামহাও কোনো প্রবলেমের কারণে। আপনি এই ক্লাসরুমটা ইজিলি ইউজ করতে পারেন। তার ইন্টারনেট আছে, আপনার ইন্টারনেট আছে, আপনি শুধু আমাদের কাছে রিকোয়েস্ট করবেন একটা টিচার অ্যাকাউন্টের জন্য। আমরা হয়তো 1 জন 2 জন 5 জন জয়েন করতে পারে এরকম একটা অ্যাকাউন্ট আপনাদের দিয়ে দিব, সবই কিন্তু ফ্রি। ফ্রি দিয়ে দিব, আপনি আপনার আলোচনাটা করবেন। আলোচনাটা বেসিক্যালি ঠিক কঠিন কিছু না, প্রসেসটা জাস্ট বলে নেই। কেউ যখন live.talotraining.com লিখবে, ইউআরএলটা কি live.talotraining.com, তাকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সে সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর সে 2 ধরনের কাজ এখানে করতে পারবে। সে ক্লাস এক্সিকিউট করতে পারে, আবার কনফারেন্সও করতে পারে। কনফারেন্স মানে অনেকের সঙ্গে কথা বলছেন, অনেকের সঙ্গে কথা বলছে। কনফারেন্স বেসিক্যালি ক্লাসরুমে টিচারের যেমন হাইলি পাওয়ারফুল, সে বোর্ডের অনেক কিছু করতে পারে। কনফারেন্স রুমে কিন্তু বোর্ড টোডের অ্যাক্সেস তেমন কিছু থাকে না, শুধু আলোচনা চলে। সেটা বোঝাতে পেরেছি? তো যেহেতু আপনি ক্লাস করতে যাচ্ছেন, আমরা ফ্রি ক্লাসরুমের জন্য 2 জন 5 জন অ্যালাউ করি। আমি যেমন 10 জন নিয়ে ক্লাসরুম চালাই। সো ব্যান্ডউইথ, ইন্টারনেট ব্যান্ডউইথটা ইম্পর্টেন্ট। যদি 2 MB থাকে গুড, 1 MB ও শুধু চলবে, বাট ভয়েস স্ক্রিন শেয়ার হলে 2 MB ম্যান্ডেটরি চলে যায়। যে আমি যদি আমার টোটাল এন্টার স্ক্রিনটা আমি দিয়ে রান করাতে চাই। সো ক্লাসরুমের যে ইস্যুটা, ক্লাসরুমটার ক্ষেত্রে ওয়েবক্যাম আছে, ক্লাসরুমে বোর্ড আছে,
আপনি ইচ্ছে মতো আঁকতে পারেন, লিখতে পারেন, সেভ করতে পারেন, অনেক ফ্যাসিলিটি এখানে দেওয়া হয়েছে। যেমন আমি অনেকগুলো হোয়াইট বোর্ড রাইট করে করে রেখে দিয়েছি, যাতে পরবর্তী আলোচনার সময় আপনাদের ক্ষেত্রে বারবার আমার আঁকতে না হয়, রাইট? এটা আমি কোনো একটা ব্যাচের সময় আলোচনা করেছি, দেন এটাকে সেভ করে রাখা আছে, সে কাজ করছে। কিন্তু তো বেসিক্যালি এটা হচ্ছে আমি ক্লাসরুমে ঢুকেছি, কাউকে যদি আপনি ক্লাসরুমে ইনভাইট করতে চান, অ্যাকশনে গিয়ে সেন্ড ইনভাইটেশন পাঠাবেন, শুধুমাত্র দরকার পড়বে কি তার ইমেল অ্যাড্রেস। ওকে, সো ইমেল অ্যাড্রেস নিয়ে ইউআরএল জেনারেট করে যদি আপনি সেন্ড করেন তাকে, তার কাছে একটা ইমেল পৌঁছবে, ইমেলে ক্লিক করলে সে এই ক্লাসরুমে এন্ট্রি করবে। যদি আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে চান, তাহলে তাকে পাসওয়ার্ড ভায়া ফোন বলে দিতে হবে, অথবা মেসেজের মাধ্যমে বলে দিতে হবে, সে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। অথবা আপনি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ইমেল, সাবজেক্ট, মেসেজ এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি দেবেন, এই পাসওয়ার্ডটা কিন্তু তার ইমেলে গিয়ে শো করবে যে এই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ওকে, সেটা দেখানোর মূল কারণ হচ্ছে যে সাডেনলি দেখা যাবে দু একজন হয়তো অসুস্থ হয়েছেন বা কোনো প্রবলেম ফেস করছেন, আপনি মুভ করতে পারছেন না, হয়তো ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আপনি সেখান থেকে রিমোট থেকে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন, রাইট? যদি শুধু বোর্ডটাও দেখেন, ভয়েসও শোনেন, সেটা অনেকটাই কাজে লাগবে যদি ইন্টারনেটের স্পিড কম থাকে। আর যদি স্পিড ভালো থাকে, সেক্ষেত্রে আমরা স্ক্রিন শেয়ারও করব এবং আপনি সেই স্ক্রিনটাও ঠিকঠাক মতোই দেখতে পাবেন। ওকে, এবং নিজেরাও যদি কোনো কিছু কাউকে শেখাতে চান, সেক্ষেত্রেও এই ক্লাসরুমটা আপনারা ইউজ করতে পারেন। অনেকে অনেক কিছু জানেন, রাইট? অন্যকে আপনি শেখাতে চাচ্ছেন ফ্রি টাইমে, এটা শেখাতে পারেন, রাইট? যে উদ্যোগটা আপনি কিন্তু চাইলে এখনই নিতে পারেন। ওকে, সো আমি আমার ক্লাসরুমে আছি, এটা বেসিক্যালি এখন ব্রডকাস্ট হচ্ছে, বাট আমি যদি ঠিক তারাই দেখতে পারবে যাদেরকে আমি ইনভাইট করব, রাইট? আবার আমি কিন্তু ডেবুট ক্যাপচারটাও রান করে রেখেছি আমার পুরো ক্লাসরুমটাকে ক্যাপচার করার জন্য। বাই দ্য ওয়ে, আমরা শুরু করছি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, LICT ওয়েব ডেভেলপমেন্ট PHP কোর্সটা নিয়ে আমরা আগাবো আর কি সামনের দিকে। এর মূল টার্গেট হচ্ছে এমপ্লয়মেন্ট। আপনাদের এখানে 14 জন স্টুডেন্ট আছে। আমি এখন একটু জানতে চাইবো যে আফটার 3 মান্থ আপনারা জব করতে পারবেন ফুল টাইম কতজন? আফটার 3 মান্থ জব করতে পারবেন ফুল টাইম কতজন? ফুল টাইম 1 2 3 4 10 সেমিস্টার থেকে জব করবেন কিভাবে আপনারা? 11 শেষ, দেন প্রজেক্ট শুরু হবে। ওকে, দেন ঠিক আছে, একটু আপনাদের কাছ থেকে শুনি ফার্স্টে যে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টা কি। একটু বলেন, আমি একটু শুনি আপনাদের কাছ থেকে ওয়েব ডেভেলপমেন্ট কি। মাসুম রানা বলবে ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডেভেলপমেন্ট একটা আমি এখানে ট্রেনিং করি, এই ট্রেনিং এর কিছু সামগ্রী নিয়ে, যেমন ক্লাসের বিষয় নিয়ে, তারপরে ক্লাসে কি কি করানো হচ্ছে, ক্লাসে কতজন ছাত্র থাকবে, কতজন কর্মচারী থাকে, ক্লাসে কি কি আছে, এগুলো আমি করে যে একটা ইনফরমেশন দেওয়া, টেস্ট তৈরি করা। এখানে স্যার আরো বিভিন্ন ধরনের স্যার আরো জিনিস অ্যাড করতে পারবো আমরা, যেমন এখানে ফর্ম থাকবে, ছাত্রছাত্রীরা ট্রেনিং করার জন্য স্যার যদি ইচ্ছুক থাকে তারা করতে পারবে।
পাসওয়ার্ড জাতীয় কিছু জিনিস থাকে তাই ওকে আর কেউ ওয়েব ডেভেলপমেন্ট কি শাওন শাওন না আপনার নাম বলেন শাওন ওয়েব ডেভেলপমেন্ট হলো স্যার ওয়েবের কোনো কাজ করা আমরা ওয়েবসাইটে ইন্টারনেট বেস কোনো কাজ করতে পারি বা ইন্টারনেট ছাড়াও আমরা ওয়েব বেস দেখা যাচ্ছে যে কোম্পানির জন্য 10 জনের জন্য বা 10টা পিসির জন্য আমরা কিছু ওয়েব বেস কোনো কিছু বানাতে পারি ওয়েব ডেভেলপমেন্ট মধ্যে ওয়েব বেস কোনো কিছু অ্যাপ্লিকেশন এটা হতে পারে ওয়েবসাইট স্ট্যাটিক বা ডাইনামিক স্ট্যাটিক ডাইনামিক হতে পারে এটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন হতে পারে মাল্টি সেটা অ্যাপ্লিকেশন হতে পারে ওয়েবসাইট হতে পারে আর সেটা হবে ওয়েব বেস সবাই সেটা ইউজার অনেক ইউজ করতে পারে অনেক কিছু ইউজ করতে পারে যে কেউ এখন যেরকম আপনি তার দেখছেন এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বলতে পারে যদি ডাইনামিক হয় তাহলে কিছু সেটা ওয়েব অ্যাপ্লিকেশন আর কিছু ডাইনামিক ওয়েবসাইট এটা ওয়েব এটা কি ডেভেলপমেন্ট বলতে স্যার এই জিনিস থেকে প্রতিনিয়ত ডাইনামিক জিনিস ডেভেলপ করছি নতুন নতুন আপডেট আনছি এটা কি স্যার বলছি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব বেস কিছু তৈরি করে ফিক্স তৈরি করে সেটাকে যে ডাইনামিক্যালি আমি সেটাকে সবসময় আপডেট করছি বা সেটার বাগগুলো ফিক্স করছি এই জিনিসটাকে বলছি ওয়েব ওকে নাম ভুলে গেছি কঠিন নাম নাফিফা নাকি জানো নাফিসা হানিফ হানিফ আছে হানিফ হানিফ আপনার নাম কি হানিফ হায়দার হানিফ হায়দার বলেন ওয়েব ডেভেলপমেন্ট বলতে ওয়েব ওয়েব বেস কোনো কিছু ডেভেলপ করা ওয়েবসাইট হতে পারে অ্যাপ্লিকেশন মোবাইলে এটা হতে পারে কোডিং করা সাথে এখন ওয়েব ডেভেলপ করার জন্য অনেক কিছু যেমন HTML CSS jQuery PHP Laravel এইসব দিয়ে ওয়েব ডেভেলপ তো এটা বেসিক্যালি ওয়েবসাইট থেকে আমরা ওয়েবসাইট থেকে ওকে ঠিক আছে এবার আমরা এটাকে একটু এঁকে ফেলি সবাই কাগজ কলম নাই নোটপ্যাডে তো আঁকা যাবে না খাতায় আঁকে ওয়ার্ডপ্যাডে আমি বলছি আলোচনাটা করছি এটা আঁকতে গিয়েই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে
Static cells, huh? Static web cells are static website. ওকে, আমি একটু আলোচনা শুরু করি এখন। আমরা আঁকতে থাকি আর আলোচনাটাও শুনি। ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্যালি বিষয়টা কি? আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টের সংজ্ঞাটা দিতে যাব তখন ঠিক এভাবে বলতে পারি যে আমরা কোন একটা পার্টিকুলার সফটওয়্যার
ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে যে কোনো জায়গা থেকে বা কোনো একটা পার্টিকুলার, আবারও রিপিট করছি, কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার ব্রাউজার ইউজ করে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারা যায় তাকেই আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা যে সফটওয়্যারগুলো, মানে আমি আবারও রিপিট করছি, যে ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কোনো সফটওয়্যার তৈরি করি এবং সেটা যখন ব্রাউজার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি, তখনই সেই টাইপ অফ ডেভেলপমেন্টটাকে আমরা কি বলছি? ওয়েব ডেভেলপমেন্ট। মানে আমি ওয়েব ডেভেলপ যখন করব, এটা দিয়ে যা তৈরি হবে সেটা ইন্টারনেটে যদি থাকে এবং সেখানে যদি ঠিকঠাক মতো ডিপ্লয় করা থাকে, আমি যে কোনো জায়গা থেকে সেটাকে চাইলে অ্যাক্সেস করতে পারবো, রাইট? আচ্ছা, সফটওয়্যার কয়েক রকমেরই হয়ে থাকে। সফটওয়্যার হয়ে থাকে ডিভাইসকে ইউজ করার জন্য, কোন একটা পার্টিকুলার ডিভাইসকে সে কন্ট্রোল করবে। মনে করেন এই যে আমাদের যে মেশিনারিজ গুলো, হেভি মেশিনারিজ, এটা কি এমনি এমনিতে চলে? কমান্ডের মাধ্যমে চলে, সফটওয়্যার কমান্ডের মাধ্যমে ম্যাক্সিমামই চলে, যেটাকে বলা হয় অটোমেটিক। ম্যানুয়াল একরকম, আমি চালাচ্ছি, তাকে পাওয়ার দিলাম, লোক আছে সেটাকে চালানোর জন্য, চলছে, রাইট? বাট যেগুলো এখন অটোমেটিক মেশিন, ফর এক্সাম্পল আমি বলছি যে এখন অটোমেটিক কার নেমেছে অথবা অটোমেটিক বাস নেমেছে, গুগল যেটা বানিয়েছে। সো ওই যে গাড়িটা, সেটা কিন্তু কেউ ড্রাইভ করছে না, কেউ একজন ড্রাইভ করছে, সেটা কি? সিস্টেম সফটওয়্যার, যে মেশিনকে কন্ট্রোল করছে, রাইট? আবার মেশিনের মধ্যে এসে ডিসপ্লে করে সেটা দিয়ে কিছু কাজ করা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডেস্কটপ ওরিয়েন্টেড সফটওয়্যার। তো মেশিন ওরিয়েন্টেড সফটওয়্যার আছে, ডেস্কটপ ওরিয়েন্টেড সফটওয়্যার আছে, যে শুধু এটা ডেস্কটপেই চলবে এবং ওই পার্টিকুলার ওই মেশিনটাতেই সেটা ইউজ হবে। বা যদি সেটা একটা নেটওয়ার্কের মধ্যে থাকে বড়জোর, সেই নেটওয়ার্কের মধ্যে থেকে ইউজ করা সম্ভব হবে। যেমন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এই পার্টিকুলার সিস্টেমগুলোকে আমরা ডেস্কটপ বেস সফটওয়্যার বলতে পারি, যদি সেটা ব্রাউজার দিয়ে ইউজ না করে অ্যাপ্লিকেশন মোড ইউজ করে করা হয়। যদিও এই অ্যাপ্লিকেশনগুলো এখন ব্রাউজার দিয়ে করা হচ্ছে, তার মানে কি সেগুলো সব ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাইক, আবার বলা হয় সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, সবই কিন্তু কাইন্ড অফ সফটওয়্যার। ওকে, সিস্টেম সফটওয়্যার গুলোর মধ্যে যেগুলো অন্যতম, সেগুলো হচ্ছে, মনে করেন যে আপনি যখন একটা উইন্ডোজের কথা বলছেন, রাইট? এটা অপারেটিং সিস্টেম, বেসিক্যালি এটা কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার। সো কোনো একটা পার্টিকুলার ডিভাইসের উপর বেস করে সেটা ইনস্টল হবে এবং তার মধ্যে যেটাকে আপনি ইনস্টল করবেন সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হবে। লাইক আমি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা এডিটর ইনস্টল করছি, লাইক নেটবিনস, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? এটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনি উইন্ডোজ অফিস ইনস্টল করছেন, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই দুজনের মধ্যে আবার পার্থক্য আছে। অফিস এটা বেসিক্যালি সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু ভেরিয়েশন আছে। আবার জাভা দিয়ে তৈরি করা কি? এই নেটবিনস। তার মানে আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, সে সি প্লাস প্লাস বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করে কাজ করতে পারে। যে কোনো ধরনের গেমিং ম্যাক্সিমাম কেসে সেখানে ইউজ হয়ে থাকে সি প্লাস প্লাস, ওকে, সি শার্পও ইউজ করা হয়ে থাকে। সো এই যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গুলোর ইউজ, সেগুলো সব তৈরি করছে কিন্তু ডেস্কটপ ওরিয়েন্টেড সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। আবার এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলো, অ্যাপ্লিকেশন মোডের ডিফারেন্ট থিংস আছে, ভেরিয়েশনস আছে, যে এটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার আর অন্যগুলোকে বলা হয় ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। সো পার্থক্য আছে, নামেরও পার্থক্য আছে। মোবাইল বেসড অ্যাপ্লিকেশন বলা হচ্ছে কখনো, আবার মোবাইল
গেমিং অ্যাপ্লিকেশন কখনো কখনো বলা হচ্ছে না, আলাদা আলাদা ডাইমেনশন বেসিক্যালি। যখন ওয়েব ডেভেলপমেন্টের কথা হচ্ছে, যে সফটওয়্যারটা তৈরি হবে, যে পার্টিকুলার ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কোনো একটা সফটওয়্যার বানাবো, সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে কি ব্রাউজার। আর সবাই সব জায়গা থেকে যদি সেটা দেখতে চায় তাহলে ইন্টারনেটে লাগবে, এবং ওই সাইটটা বা সিস্টেমটা বা সফটওয়্যারটাকে কি করতে হবে, কোনো একটা জায়গাতে ডেপ্লয় করতে হবে, রাখতে হবে, যাতে সেখান থেকে সবাই সেটা অ্যাক্সেস করতে পারে, এবং একটা নির্দিষ্ট নাম তাকে দিতে হবে, রাইট? সো ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, বিভিন্ন নামে ওয়েবের ডেভেলপমেন্ট হয়ে থাকে। সো মূলত ওয়েব ডেভেলপমেন্ট হয় তিনটা নামে: স্ট্যাটিক ওয়েব, ডাইনামিক ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, সো এই তিনটা নামে আমরা ওয়েবের ডেভেলপমেন্ট দেখি। স্ট্যাটিক ওয়েব বেসিক্যালি এরকম কিছু যে শুধুমাত্র কোডাররা যা করে দিয়েছে সেটাই ডিসপ্লে হচ্ছে, এর চেয়ে বিশেষ কিছু সেই সফটওয়্যারটা করতে পারছে না বা সাইটটা করতে পারছে না। প্রতিনিয়ত সেখানকার ডেটা চেঞ্জ হচ্ছে না, বা কেউ চাইলেও সেটা করতে পারছে না। চেঞ্জ করতে হলে কোডারদের কাছে যেতে হচ্ছে, সে চেঞ্জ করে দিচ্ছে, দেন ইমপ্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি। ইউজারের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন নিতে পারছে না, কোনো ফিডব্যাক দিতে পারছে না, সেই সাইটগুলোকে আমরা বলে থাকি স্ট্যাটিক সাইট। ক্লিয়ার? ওকে, সো স্ট্যাটিক সাইট আবার দুই রকমের, একটা হচ্ছে সেলস পেজ আর একটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট। সো সেলস পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে। আমরা সবগুলোকেই ওয়েবসাইট বলে থাকি, বাট না জানার কারণে আমরা এগুলো বলছি, জানার পরে সেগুলোকে আর ওয়েবসাইট আমরা বলবো না। সিঙ্গেল পেজের কোনো পেজকেই আমরা ওয়েবসাইট বলবো না, সেটা বেসিক্যালি কি সেলস পেজ। বাট যদি সিঙ্গেল পেজই স্ক্রিপ্টিং এর মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন অংশে ভাগ করে ফেলেন, তখন কিন্তু আবার ওটাকে সাইট বলা যাবে। সো সেলস পেজ গুলো মূলত কি? সেলস পেজ গুলো মূলত এমন একটা পেজ যে ডোমেন একটাই, পেজ একটাই, যেখানে অনেকগুলো বা অনেক ধরনের ইনফরমেশন দিয়ে রেখেছে কোনো একজন, যার মাধ্যমে সে হয়তো কিছু ইনকাম করতে চাচ্ছে। সেলস পেজ গুলো ডেভেলপ হয়ে থাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে, যেগুলোকে মূলত আমরা বলে থাকি ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। আসি ঠিক আছে, এগুলো সব ল্যান্ডিং পেজ, যেটাকে আমরা নরমালি বলতে চাই বা বলে থাকি। সো ফ্রি অনলাইন সেলস পেজ স্যাম্পল টেমপ্লেট, টেমপ্লেট এখানে দেওয়া আছে, অথবা সেলস পেজ ডোমেইন। নাম্বার অফ লিস্ট আপনারা এখান থেকে ধরে ধরে পেতে পারেন। onlydomains.com, এখান থেকেও আপনাদের সেলস পেজ লিস্ট পেতে পারেন। সিঙ্গেল পেজ ওয়েবসাইটের কথা বলছি। আচ্ছা আচ্ছা,
কোন ধরনের যাওয়া যায়? ডোর টু ডোর মেথড, ট্রাভেলিং সেলসম্যান, কোর ফ্রম সেলস, কর্মা, ডিরেক্ট সেল। দেখি ওয়েব অ্যাফিলিয়েটস বা অ্যাফিলিয়েশন আছে? হ্যাঁ, না ক্লিয়ার করছি। সেলস পেজে ঠিক ওই ইনফরমেশন গুলোই থাকে যে ইনফরমেশন গুলোর মাধ্যমে আমি অন্যের প্রোডাক্ট সেল করে দিচ্ছি। আমার একটা পেজ আছে, আমার পেজটা একটা লাইট ওয়েট সিম্পল, এবং এক পেজের লাইট ওয়েট সিম্পল পেজকে অপটিমাইজ করা একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য রিয়েলি ভেরি ইজি, রাইট? অ্যাফিলিয়েশন কাকে বলে? অ্যাফিলিয়েট বলে যে মনে করেন আমি অ্যামাজনের কাছে গিয়ে বললাম অ্যামাজনের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে,
অ্যামাজনকে বললাম আমি তার অ্যাফিলিয়েট হতে চাচ্ছি, সে বলবে যে তুমি তোমার সাইট দেখাও। আমার সাইটটা আমি দেখালাম, সে সেটাতে রাজি হলো যে না তুমি এই সাইটে আমার প্রোডাক্ট সেল করতে পারো। এটা একটা সিম্পল ব্লগও হতে পারে, একটা সিম্পল সাইটও হতে পারে। হ্যাঁ, তারা তার কোডটা প্রোভাইড করবে, আমাকে আগে ওখানে একটা অ্যাকাউন্ট করতে হবে ওই সাইটে। দেন সেখান থেকে আপনি কি করবেন, ওই কোডটা নিয়ে এসে আপনার সাইটে বসাবেন। যখনই আপনার সাইটে বসাচ্ছেন বেসিক্যালি তার প্রোডাক্টটা আপনার সাইটে এসে ডিসপ্লে হচ্ছে। এরকম করে আপনি একই প্রোডাক্ট, মনে করেন আপনি হাত ঘড়ি সেল করতে চাচ্ছেন, 5টা কোম্পানি থেকে 5 রকমের হাত ঘড়ি আপনি নিয়ে আসছেন এবং আপনি কিওয়ার্ডিং করে ওটাকে এসইও করেছেন, অপটিমাইজ করেছেন। তো একটু খেয়াল করেন যে যেখানে 1 লাখ প্রোডাক্ট আছে তার মধ্যে একটা পার্টিকুলার প্রোডাক্টকে অপটিমাইজ করাটা কতটা ডিফিকাল্ট ওই বড় বড় সাইটের পক্ষে। বাট আমি ছোট, বাট আমি শুধুমাত্র নিয়ে কাজ করছি কি দিয়ে, ওই ঘড়িটাই সেল করার চেষ্টা করছি। তো ঘড়ির ওপরে আমি কিওয়ার্ডিং করব, ঘড়িটাকেই ওই ছোট্ট সাইটটাকে আমি অপটিমাইজ করব, রাইট? সো ডেফিনেটলি আমি তার চেয়ে আগে র্যাঙ্কে থাকবো, রাইট? সো আমরা কাকে বিলিভ করি ফার্স্টে, যে সার্চ রেজাল্টে শুরুতে আসে, রাইট? ঠিক এভাবে যখন আমার ওই ছোট্ট সাইটটা শুরুতে চলে আসবে, লোকজন ডোমেইন খুব কমই খেয়াল করে। দেন যখন প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্টের উপরে লেখা আছে অ্যামাজন, প্রোডাক্টের উপরে লেখা আছে আলিবাবা, রাইট? ক্লিক করার পর সে চলে যাবে অ্যামাজন বা আলিবাবাতে এবং সে সরাসরি চলে যাবে প্রোডাক্টের ডিটেল পেজে, কার্টে অ্যাড করার জায়গায়। ওই লিঙ্কটার মধ্যে অ্যাড টু কার্টও আছে আর প্রোডাক্ট ডিটেলও আছে, রাইট? ডিটেলে ক্লিক করলে ওই আলিবাবার ডিটেলে অথবা অ্যামাজনের ডিটেলে, আর কার্টে ক্লিক করলে আলিবাবার কার্টে বা অ্যামাজনের কার্টে অ্যাড হয়ে যাবে। তো আমার সাইটটা কিন্তু মাঝে ভায়া মিডিয়া হিসেবে কাজ করলো, সে আমাকে রেফারেন্স দিয়ে রেখেছে না, তার মানে কোডের মধ্যে আমার রেফারেন্সটাও অ্যাড করা আছে। সো আমি যখন আমার অ্যাফিলিয়েশন পেজ বানিয়েছি, আপনি ক্লিক করেছেন, ওই প্রোডাক্টটা আপনি কিনে ফেলেছেন। কার কাছ থেকে কিনলেন? অ্যামাজনের কাছ থেকে। প্রোডাক্টটার প্রাইস ছিল কত? $100। অ্যামাজন আমাকে রুলস অনুযায়ী শূন্য তো হয় না, সে 1 to 40%, 1 থেকে 40% পর্যন্ত সে শেয়ার করে। মনে করেন ওই পার্টিকুলার প্রোডাক্টটার শেয়ার রেশিও ছিল 40%, সে আপনার অ্যাকাউন্টে, আপনার যে অ্যামাজনে অ্যাফিলিয়েশন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সে $40 অ্যাড করে দেবে, আপনি সেখান থেকে সেটা উইথড্র করে নেবেন। যেটা বুঝতে পেরেছেন? সো সেলস বা অ্যাফিলিয়েশন বিষয়টা কি, অন্যের প্রোডাক্ট আপনি সেল করে দিচ্ছেন। বেসিক্যালি আমরা নরমালি বলে থাকি কি ডিলারশিপ। আমরা যখন কোনো শোরুমে যাই একটু খেয়াল করবেন যে ওই শোরুমে শুধু ওই কোম্পানিরই প্রোডাক্ট থাকে, তার ওই পার্টিকুলার প্রোডাক্টের কি ডিলার। আবার যখন আপনি মহল্লাতে যাবেন, উপরে যে বোর্ডটা আছে, বোর্ডের ব্যানারে এমন কোনো ব্র্যান্ড নেই যে তার নাম থাকে না, সবার প্রোডাক্ট তাদের কাছে থাকে কিন্তু, রাইট? তারাও কিন্তু ওই একই পার্সেন্টেজই পায়, বাট ওদের কস্টিং কম। কারণ কি, ওদের স্মার্ট এমপ্লয়ি রাখতে হয় না, প্রতি মাসে অনেক ভাড়া দিতে হয় না মলগুলোর মতো, তারা খুব কম খরচেই কিন্তু এটা করতে পারে। এটা বুঝতে পেরেছেন? এবং ইভেন কম দামেও তারা কিন্তু প্রোডাক্ট দিতে পারে। তার মানে তারা কি করছে? অ্যাফিলিয়েশন করছে। তারা কিন্তু মূল্যটা কি, প্রোডাক্টের উপরে যে মূল্য লেখা সেটাই আমাদের কাছ থেকে নিচ্ছেন বলতে পারেন। তাহলে তাদের বেনিফিট কোথায়? তাদের বেনিফিট কি? পার্সেন্টেজ। এটা বুঝতে পেরেছেন? সো আমার সাইটেও যা দেখবে অ্যামাজনেও তাই। এরকম না যে আমি $10 বাড়িয়ে রেখেছি, কোনো পসিবিলিটিস নেই। কারণ কি, ওই প্রোডাক্টটা ডিসপ্লে করবে ওই পার্টিকুলার সাইট থেকে। সো যে সাইটগুলো এই কাজগুলো করে থাকে সেগুলোকেই সেলস পেজ বলা হয়। আলাদা করে লিস্ট করে খুঁজে পাওয়াটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট কখনো কখনো আপনারা দেখবেন কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড, কোনো একটা প্রোডাক্টকে আপনি সার্চ করে গেছেন, তখন কিন্তু এমন কিছু সাইটের নাম চলে আসছে যেগুলো আপনার একেবারে অপরিচিত মনে হবে। যদি একটু চোখ বুলিয়ে দেখেন, হয়তো আপনাদের সামনে পড়েও যেতে পারে সেলস পেজ। এখানে হয়তো অনেকগুলো সাইটের অ্যাফিলিয়েট প্রোডাক্ট ওই সাইটে রয়েছে। তো জাস্ট একটা ব্লক একটা পার্টিকুলার প্রোডাক্ট সম্পর্কে ধারণা, আরেকটা ব্লক আরেকটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা, ওরা কিন্তু কনফিউজ করে না। সেলস পেজ গুলো একাধিক পেজ হলে ইউজার কনফিউজড হয়ে যাবে, রাইট? ইউজার ডিস্ট্রাক্ট হয়ে যাবে, তার সাইট থেকে চলে যাবে।
সিঙ্গেল পেজের একটা সাইট যা বানানো হয় HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওকে এরপরে আছে স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট গুলো মূলত এরকম যে কয়েকটা পেজের ওয়েবসাইট যেখানে ইনফরমেশন গুলো শুধু ডিসপ্লে করা হবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে সেন্সর বা অ্যানিমেশন সেখানে থাকতে পারে যা ইউজ করে থাকে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট এখনকার দিনে যে কোয়েরিও ইউজ হচ্ছে তো স্ট্যাটিক ওয়েবসাইটে একাধিক লিংক থাকে একাধিক পেজ থাকে হ্যাঁ এবং একটা সাইটের যে কন্টেন্ট গুলো সেই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হলে কোড লেভেল থেকে চেঞ্জ করতে হয় আর কোড লেভেল থেকে যখন আপনি কোনো একটা পার্টিকুলার কন্টেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন তখন কিন্তু সেটাকে আপনি কখনোই ডাইনামিক বলতে পারেন না আর দুই হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলোতে কোনো রিঅ্যাক্ট করে না ইউজারের সাথে কোনো প্রকারের কথাবার্তা চলে না সে শুধু ডিসপ্লে করতে দেখে ওকে এবং বহুদিন একই কন্টেন্ট সে ডিসপ্লে করতে থাকে ওই সাইটগুলোতে তো স্ট্যাটিক ওয়েবসাইটের এক্সাম্পল কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা স্কুলের ওয়েবসাইট যেখানে 4-5টা পেজ রয়েছে অথবা আপনার পার্সোনাল পোর্টফোলিও আপনি HTML CSS দিয়ে বানিয়ে ডিপ্লয় করেছেন এখানে কোনো ব্রেন নেই প্রোগ্রামিং লজিক নেই ওকে সো not necessarily আরো অনেক ইস্যুস আছে আমি আসছি ডাইনামিক আর অ্যাপ্লিকেশন আলোচনা করলেই বুঝতে পারবেন বিষয়টা okay করতে দেয়া হয়েছিল যেটা দিয়ে কিছুটা নলেজ ডেভেলপ করেছে তাই না যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কি ডেটাবেস সার্ভার কি আমি রাফলি কিছু ইস্যুস এই ইমেজটার মধ্যে রেখেছি HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery Ajax JSON রাইট এদেরকে কি বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ ওকে আর এখানে দেখা যাচ্ছে PHP জাভা C# Perl Python Ruby এদেরকে বলা হচ্ছে কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ওকে আর তার নিচে আছে কি ডেটাবেস সার্ভার MySQL Oracle MS SQL Postgre লাইক এই পার্টিকুলার ফাইলগুলো তো আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টের কনসেপ্টে আছি ওয়েব ডেভেলপমেন্টে মূলত 3টা পার্ট থাকে যখন আমরা অ্যাপ্লিকেশন বা ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলি অ্যাপ্লিকেশন বা ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলি তো কিছুক্ষণ আগ পর্যন্ত আমি যে কথাগুলো আলোচনা করছিলাম এর মধ্যে ছিল স্ট্যাটিক ওয়েবসাইট এর মধ্যে সেলস পেজ আর স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে কিছুটা আমি কথা বলেছি স্ট্যাটিক ওয়েবের যা তৈরি করা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট আর jQuery দিয়ে ডাইনামিক ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে এখন কিছুটা কথা বলবো ডাইনামিক ওয়েবসাইট বিষয়টা কি আর ওয়েব অ্যাপ্লিকেশন বিষয়টা কি সেটা নিয়ে একটু বলি মনে করেন আমি যদি কোনো একটা ওয়েব বেস সফটওয়্যারকে তুলনা করি কোনো একটা রোবটের সাথে তো সেই রোবটটা জাস্ট স্কেলিটন বানিয়ে আমার সামনে রেখে দেওয়া হয়েছে রাইট স্কেলিটন বানিয়ে আমার সামনে রেখে দেওয়া হয়েছে আপনি যদি সামনে দিয়ে যান রাইট তাহলে আপনাকে দেখা মাত্রই সে হ্যালো বলবে এতটুকুই সে পারে রাইট স্কেলিটনটা সুন্দর করে দেখানোর জন্য কিছু একটা করা হয়েছে ডেফিনেটলি আর যখন আপনি তার সামনে দিয়ে যাচ্ছেন এটা সেন্স করতে পারছে তাই না সো এটাও একটা কিন্তু ইস্যুস তো এই কারণে সে কিন্তু হ্যালো বলতে পারছে যেটা বেসিক্যালি ফিক্সড রাইট এবার আমি যদি বলি যে রোবট বানানো হয়েছে সুন্দর ডিজাইন সেন্স করতে পারে সে সামনের দিকে হাঁটতে পারে যদি কোনো কিছু বেঁধে যায় তার সামনে সে ব্যাক করতে পারে সে টার্ন করতে পারে রাইট তাকে হ্যালো বললে সে হ্যালো বলতে পারে রাইট কোনো কোশ্চেন করলে সে অ্যান্সার করতে পারে সো এই বিষয়গুলো যে রোবটটা পারছে সেই রোবটটাকে স্মার্ট রোবট বলা হচ্ছে রাইট ডাইনামিক
ওয়েবসাইটটা কাইন্ড অফ, রাইট? সে সেন্স করতে পারছে, সাথে সাথে ইউজারের সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারছে। ইন্টারঅ্যাক্ট বলতে বোঝাচ্ছি আমি কোনো একটা ইনপুট দিচ্ছি, তার এগেনস্টে সে আমাকে আউটপুট দিচ্ছে। সে কোনো একটা কিছু আমাকে বলছে, বুঝতে পেরেছি? আমি কারেন্সি দিচ্ছি, সেটাকে আমি ডলারে কনভার্ট করতে যাচ্ছি, কনভার্ট করে দিচ্ছে। আমি সেলসিয়াস দিচ্ছি, আমাকে ফারেনহাইট করে দিচ্ছে। তার মানে ওখানে যদি লেখা থাকতো যে লাইক 10 সেলসিয়াস ইকুয়াল 32 ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট ফর এক্সাম্পল, তাহলে ওটা স্ট্যাটিক, রাইট? বাট আমি ইনপুটের মধ্যে দিতে পারছি যে আমি 10 ডিগ্রি সেলসিয়াস যখন পুট করছি, সে আমাকে ফারেনহাইটটা চেঞ্জ করে আউটপুট আকারে দিচ্ছে। আমি যখন 100 ডিগ্রি সেলসিয়াস বলছি, তখন সে তার করসপন্ডিং ফারেনহাইটটা সে আমাকে বলতে পারছে, রাইট? সে আমার সাথে কি করছে? ইন্টারঅ্যাক্ট করছে। তো যে ওয়েবসাইটটা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাকেই আমরা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। ম্যান্ডেটরি না যে তার জন্য ডেটাবেস থাকতেই হবে, তার মেমোরি থাকতেই হবে। এখন অবয়ব মানুষের, রাইট? মানুষের অবয়ব, বাট সে কোনো কিছুই করতে চলতে পারে না, তাকে কি বলা হবে? ফিক্স, স্ট্যাটিক, রাইট? এখন অবয়ব আছে, বুদ্ধিও আছে, বাট কোনো কিছু মনে রাখতে পারে না, তাকে মানুষ বলা হবে এবং পাগলও বলা হবে, রাইট? বুদ্ধি আছে, রেসপন্স করতে পারে ঠিকই, বাট সবকিছু ভুলে যায়, তাই কিন্তু কমপ্লিট মানুষ বলা যাবে না, তাকে দিয়ে সবকিছু করানো যাবে না, তাই কিনা? তাকে দিয়ে সবকিছু করানো যাবে? করানো যাবে না। কমপ্লিট অ্যাপ্লিকেশন বা সিস্টেম বা সফটওয়্যার তাকে বলা যাবে না। যদি কমপ্লিট হতে হয়, আমাদের মতো কথা বলতে পারা, রিঅ্যাক্ট করতে পারা, মনে রাখতে পারা, সবকিছুই তাকে করতে পারতে হবে। সো কোনো একটা রোবট এরকম করতে পারে যে তার সুন্দর একটা স্ট্রাকচার আছে, তার সুন্দর একটা ডিজাইন আছে, তার জন্য সে রেসপন্স করতে পারে, তাকে কোনো কিছু বলে তার রিঅ্যাক্ট করতে পারে এবং আগের ইনফরমেশন গুলো সে চাইলে বলে দিতে পারে, তখন তাকে আমি কি বলতে পারি? কমপ্লিট রোবট, রাইট? সো এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি যে রোবটের স্কেলিটনটা বেসিক্যালি HTML, রাইট? তাকে যে কালারিং করা হয়েছে স্প্রে দিয়ে, তাকে ডিজাইন কনসেপ্ট দেওয়া হয়েছে, তাকে এটাকে বলা হচ্ছে CSS। সে মুভ করতে কোথাও যদি আটকে যায় বা কোনো সেন্স করে কোনো কিছু সেন্সরের মাধ্যমে, সেটাকে আমরা কি বলছি? জাভাস্ক্রিপ্ট। তাকে যদি কোন একটা কমান্ড দেওয়া হয়, সে কমান্ড অনুযায়ী সে যদি অ্যান্সার করতে পারে, কমান্ডটা রিসিভ করে এবং সে অনুযায়ী আউটপুট প্রসেস করা, এর জন্য তার মধ্যে ব্রেইন ডেভেলপ করতে হচ্ছে, সেটা বেসিক্যালি কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ওই যে বললাম পুরনো ডেটাগুলো সে আমাকে দিতে পারে, সেটা মূলত কি? মেমোরি বা ডেটাবেস। সো ডাইনামিক ওয়েবসাইট মূলত আমি ম্যাপ করতে পারি কার সাথে? স্মার্ট একটা রোবটের সাথে, যা বাণিজ্যিক ভাবে মনে করেন ছেড়ে দেওয়া হয়েছে মার্কেটে, কিনতে পারা যায় $500, 100 মানে $1000, $2000, $5000 দিয়ে। যার সামর্থ্য আছে সেই সেটা কিনতে পারবে। ক্লিয়ার? তো কে কোথায় কাজ করছে? আমি যদি ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্টে আসি, ডিজাইন কনসেপ্টে আছে HTML, CSS, আর ফ্রন্ট এন্ডে প্রোগ্রামিং এর জন্য জাভাস্ক্রিপ্ট। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাকে রাখতে হবে তার ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, আর মেমোরির জন্য তার ডেটাবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা সবার জন্য উন্মুক্ত। ডাইনামিক ওয়েবসাইটের মূল শর্তই হচ্ছে কি? এটা থাকবে কি? সবার জন্য উন্মুক্ত, সবাই এটা ইউজ করতে পারবে। এবার আসি ওয়েব অ্যাপ্লিকেশন কনসেপ্টে। ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক্যালি বিষয়টা কি? ওয়েব অ্যাপ্লিকেশন টেকনোলজির দিক থেকে ডাইনামিক ওয়েবসাইট যা ইউজ করছে, ওয়েব অ্যাপ্লিকেশন কি তাই ইউজ করে থাকে, ব্যতিক্রম তেমন কিছু নেই। বাট অ্যাপ্লিকেশনের অডিয়েন্সটা কি? টার্গেটেড। রিপিট করছি যে অ্যাপ্লিকেশনের অডিয়েন্সটা কি? টার্গেটেড অডিয়েন্স। নির্দিষ্ট সংখ্যক অডিয়েন্স ওই সিস্টেমটা ইউজ করে থাকে। একটা কোম্পানির জন্য কোম্পানির এমপ্লয়িরাই সেটা ইউজ করবে, ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট শিক্ষকরাই সেটাকে ইউজ করবে। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, ব্যাংকের জন্য ব্যাংকের এমপ্লয়, ব্যাংকের কাস্টমাররাই সেটাকে ইউজ করতে পারবে। এটাকে আমরা মূলত কি বলছি? অ্যাপস বা অ্যাপ্লিকেশন। কখনো কখনো অ্যাপ্লিকেশনের সংজ্ঞায় পরিবর্তন আসে এবং এক একজন এক এক ভাবে এটাকে
বলে থাকে। আমরা ফেসবুককেও অনেক সময় অনেকের কাছ থেকে শুনে থাকি এটা একটা অ্যাপ্লিকেশন, কারণ কি তার অথেন্টিকেশন আছে, রাইট? তার মানে কি যে সিস্টেমটাতে অথেন্টিকেশন আছে সেগুলোকেই আমরা অ্যাপ্লিকেশন বলতে পারি, কারণ সেটা ইউজ করতে গেলে পারমিশনের প্রয়োজন পড়ে। সো পারমিশন নিয়ে কোনো কিছু ইউজ করতে বা কোনো ওয়েব বেসড কোনো সাইটকে ইউজ করাটাকেই বা যে সাইটটাকে পারমিশন নিয়ে ইউজ করতে হয় তাকেও আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি। সেই অ্যাঙ্গেল থেকে আমরা ফেসবুক, জিমেল, ইয়াহু মেল, রেডিট সবাইকেই কিন্তু অ্যাপ্লিকেশন বলতে পারি, কারণ আমি লগ ইন ছাড়া কোনো কিছুই করতে পারি না। বাট অনেক সাইট আছে লাইক বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল, জব পোর্টাল, এখানে কিন্তু লগ ইন রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না। ডেটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আমরা তার সঙ্গে কাজ করতে পারছি, সে আমাকে রিয়াক্ট করছে, সবকিছু মিলিয়ে কিন্তু সেটা একটা ডাইনামিক ওয়েবসাইট। সো পার্থক্য আছে। আমি যদি নির্দিষ্ট বা টার্গেটেড অডিয়েন্সের কথা বলি সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের এরিয়াটা অনেক সংকুচিত হয়ে যায়। বাট আমি যদি আবার অ্যাড করে নিই যে অথেন্টিকেশনের মাধ্যমে যে সাইটগুলো আমরা ইউজ করছি সেগুলোও অ্যাপ্লিকেশন, তাহলে তার সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়। আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি পিএইচপি, বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত জনপ্রিয় এবং এই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্রই ওয়েবে। আমাদের যে স্ট্যাটিস্টিক্সরা হায়দার বলেছে সেটা বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে ওভারঅল এন্টায়ার সিনারিওটা সে বলেছে, বাট এন্টায়ার সিনারিও থেকে ওয়েবের সিনারিওটা বিট ডিফারেন্ট। ওয়েবে সবকিছু প্রোগ্রামিং এর সবকিছু হয় না, প্রোগ্রামিং এর হিউজ এরিয়া আছে। আমি বলেছি যে ডিভাইস ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, ডিভাইস ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, আবার সফটওয়্যার রিলেটেড প্রোগ্রামিং হয়, ওয়েব রিলেটেড প্রোগ্রামিং হয়, মোবাইলের অ্যাপ্লিকেশন হয়, ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন হয়। ওভারঅল সিনারিওটা আপনার সামনে সেই স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরেছে। বাট আমরা যেটা নিয়ে কথা বলছি বা যা নিয়ে কাজ করছি সেটা মূলত কি ওয়েব। আর ওয়েবে একছত্র অধিপতি যাকে বলা হয়, ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে পিএইচপি। আর অ্যারাউন্ড 80% প্রজেক্ট তৈরি হয়ে থাকে কি দিয়ে? পিএইচপি দিয়ে। ওয়েবের, এটাকে বলা হয় ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন। মোবাইলের কথা ভিন্ন, ডেস্কটপের কথা ভিন্ন। মোবাইলে পিএইচপির ইউজ শুধুমাত্র এপিআই এ, রাইট? মোবাইল অ্যাপ্লিকেশনস পিএইচপি দিয়ে হয় না, যদিও পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক আছে ফোন গ্যাপ, যার ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ পিএইচপি আর এপিআই এর জন্য ইউজ হয় পিএইচপি। বাট আদার্স অ্যাপস রিলেটেড ইস্যুতে পিএইচপির কোনো অবদান নেই। ওকে, বাট পিএইচপি শুধুই আছে কোথায়? ওয়েবে, ওয়েবের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে। অ্যাপস তৈরি করার জন্য ওয়েব অ্যাপস বলা হচ্ছে, তাই না? ওয়েব অ্যাপ্লিকেশন বলা হচ্ছে। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা পিএইচপি কে ইউজ করে থাকি। পিএইচপি মূলত পার্সোনাল হোম পেজ, এটা এসেছে 1996 এ পার্সোনাল হোম পেজ তৈরি করার জন্য, যে আমি একটা আমার পার্সোনাল হোম পেজ তৈরি করছি যার ভেতরে লজিক ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। বাট পরবর্তীতে এটা ধীরে ধীরে আপডেট করা হয় এবং বাণিজ্যিকভাবে এর কাজ শুরু করে বা যাত্রা শুরু হয় 97 এ এবং ফুল সুইং এ আসে মূলত 99 এ। তারপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয় নাই। সো লাস্ট 20 ইয়ার্স এর মধ্যে থেকে বলতে পারেন যে লাস্ট 12 ইয়ার্স আর সো লাস্ট 14 ইয়ার্স বলবো সে মার্কেট পুরোটাই দখলে নিয়ে নিয়েছে এবং আস্তে আস্তে করে তার ইউজারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সিম্পল ওয়েবসাইট থেকে শুরু করে হিউজ ওয়েবসাইট, দ্যাট মিনস যে ওয়েবসাইট গুলোর চিন্তা করাটা মানে আমরা হয়তো অত দূর পর্যন্ত চিন্তাই করতে পারবো না, সেই লেভেলের সাইটও তৈরি হচ্ছে পিএইচপি দিয়ে। যদিও বলা হচ্ছে পিএইচপি তে সিকিউরিটি কম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সে অনেক পেছনে। বিষয়টা সত্য, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমি বলি সে অনেক পেছনেই থাকবে, অনেক বড় বড় নাম তার সামনে চলে আসবে। যেমন প্রোগ্রামিং পাওয়ারের কথা যদি আমি বলি বা ল্যাঙ্গুয়েজের সিকিউরিটির কথা বলি, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের কথা বলি, এই অ্যাঙ্গেল থেকে পিএইচপি অনেক পিছনে আছে। বাট পিএইচপির মূল টার্গেট হচ্ছে স্পিড। মূল টার্গেটটা কি? সে কখনোই এখান থেকে কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। 96 এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতদিনে অনেক ম্যাচিউর, অনেক স্ট্রাকচার, অনেক সিকিউর করে ফেলতে পারত। বাট যেখানে স্ট্রাকচার আছে সেখানে যেখানে অনেক বেশি সিকিউরিটি আছে সেখানে ঢুকতে গেলে বের হতে গেলে সময় লাগবে, যেটা কন্ট্রাডিক্টরি তার মূল কনসেপ্টের সাথে, স্পিড। এই কারণে সে অনেকে চাইলেও
এই জায়গা থেকে তারা নড়ে নাই, রাইট? অনেকে অনেক সময় প্রেসার ক্রিয়েট করেছে, বাট সে তার মূল যে গোলটা সেখান থেকে সরে আসে নাই। ফর দ্যাট সে আফটার 20 ইয়ার্স স্টিল একদম মনোবলী অবস্থায় আছে। কোথায়? ওয়েবে, রাইট? চাইলে সে নিজেকে স্ট্রাকচার করতে পারতো লাইক জাভা আর লাইক সি প্লাস প্লাস আর সি শার্প। সে করে নাই কি? স্ট্রাকচার যদি করা হয়, একটা নির্দিষ্ট কাঠামোতে যদি আনা হয়, তখন সে কিন্তু ওই কাঠামো পর্যন্ত, লাইক আমি যদি বলি যে আমি সিও পর্যন্ত যাব, আপনাকে দরজা দিয়ে ঢোকার পর সরাসরি সিও রুমে কেউ পাঠিয়ে দেবে? স্টেপ ক্রস করে আপনাকে যেতে হবে। ঠিক তেমন যদি আমার একটা স্ট্রাকচার থাকতো, সবকিছু নিয়ে আমাকে আগাতে গেলে ডেফিনেটলি একটু সময় লাগতোই, লাইক গভর্নমেন্ট প্রসেস আর প্রাইভেট প্রসেস। গভর্নমেন্টের কোনো একটা ইনিশিয়েটিভ যদি নিতে হয়, একদম প্রাইম মিনিস্টার ছাড়া অন্য যে কেউ যে কারো ইনস্ট্রাকশন সরাসরি এক্সিকিউট হবে না। এটা রুলস, আইন, রাইট? যদি প্রসেস অনুযায়ী যেতে হয়, কোনো একটা কমান্ড যদি আমাদের কোনো একজন মিনিস্টার করেন, সেটা রুট লেভেলে পৌঁছতে মিনিমাম 3 থেকে 7 দিন সময় লেগে যাবে। বাট কোনো একজন অর্গানাইজেশনের হেড যেটা প্রাইভেট, এখন ইনস্ট্রাকশন দিলে কিছুক্ষণের মধ্যে সেটা এক্সিকিউট হতে বাধ্য, কারণ ওখানে স্ট্রাকচার বলতে সেই, এটা বোঝা যাচ্ছে? সো ডেফিনেটলি গভর্নমেন্টের অর্গানাইজেশন ভেরি স্ট্রং, ভেরি সিকিউর, এবং তাকে দিয়ে অনেক কিছু করা যায়। সরকার যা করতে পারবে, একটা অর্গানাইজেশন যেটা প্রাইভেট তাকে করতে পারবে? এত মানুষের জন্য কাজ করতে পারবে? ইম্পসিবল, সম্ভবই না। ঠিক তেমন লাইক জাভা, লাইক সি প্লাস প্লাস আর .NET প্ল্যাটফর্ম দিয়ে যে লেভেলের বা যে স্ট্রাকচারের প্রজেক্ট ডেভেলপ করা সম্ভব, পিএসপি দিয়ে করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। সো ল্যাঙ্গুয়েজ হিসেবে দে আর ভেরি বেস্ট, রাইট? বাট আমি যদি বলি যে আমাদের পারপাস বা আমাদের টার্গেট কি, সেটা যদি আমি ফুলফিল করতে চাই, তাহলে পিএসপি বেস্ট। তার এরিয়াতে সে ঠিক আছে, তাকে দিয়ে যা করা হচ্ছে সেই হিসেবে সে ঠিক আছে। বাড়তি কিছু তার চাও নেই, আর বাড়তি কিছু সে নিজে করেও না। ক্লিয়ার? সো পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত ফাস্টার, যার মূল টার্গেট কি? স্পিড। সে স্পিডের সাথে কখনো কম্প্রোমাইজ করেও নাই, করবেও না। ওকে? সো যে কারণে নাম্বার অফ অ্যাপ্লিকেশন ওয়েবসাইট তৈরি হচ্ছে পিএসপি দিয়ে, আর পিএসপি যেহেতু স্ট্রাকচার্ড না, তাকে স্ট্রাকচার্ড করার জন্য বেশ কিছু ফ্রেমওয়ার্ক এখানে ইউজ হচ্ছে বা করছে, যাতে পিএসপি তে প্রোগ্রামিংটা একটা নির্দিষ্ট ফোকাসের মধ্যে আনা সম্ভব হয়। ঠিক আছে? তো আমরা পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আলোচনা করব ওভার দ্য সেশন, বাট আমাদের মূল যে কনসেপ্টটা ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্যালি বিষয়টা কি, সেটা সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করেছি আজকে। আপনাদের নেক্সট ডে অ্যাসাইনমেন্টটা হবে ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, WDLC, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে একটু ডিটেল জেনে আসা এবং ডকুমেন্ট আকারে করে নিয়ে আসা, যেটা আপনারা আগামী মঙ্গলবারের মধ্যে আমাদের গ্রুপে আপলোড করবেন। ওকে? রিটেন সেকেন্ড অ্যাসাইনমেন্ট আকারে। আগামী কালকের ক্লাস হচ্ছে না। ওকে? আগামী কালকের ক্লাস হচ্ছে না, আমাদের সেকেন্ড ব্যাচটা কমপ্লিট। সেকেন্ড ব্যাচের জন্য আমরা ওয়েট করছি। আমরা আলোচনাটা ওখান থেকেই একদম ফুল সুইং এ যাবো চিন্তা করছি, যাতে স্টুডেন্ট যারা নতুন আসবে তারা যেন বেশি পেছনে না পড়ে যায়। আর এর মধ্যে আরো বেশ কয়েকজন আছেন যারা অলরেডি পিএসপি দিয়ে ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারেন, রাইট? সো আপনাদের জন্য এই ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ না। কেউ কেউ আছে হয়তো তাদের জন্য HTML CSS এর বেসিক পার্টটাও গুরুত্বপূর্ণ, বাট যারা আসবে তাদের মধ্যে এই ধরনের স্টুডেন্ট থাকতে পারে। এই কারণে আমরা ফার্স্ট ডেতে ওরিয়েন্টেশন রেখেছি এবং সেকেন্ড ডেতেও কিন্তু ঠিক তেমনটা আলোচনায় যাচ্ছি না, থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট ছাড়া। সো আমরা অ্যাসাইনমেন্টটা নেক্সট সোমবার রাত 12টার মধ্যে আপলোড দিব। আপলোডটা হবে কি নামে? নিজের নাম, ব্যাচের নাম, টপিকটা কি? SDLC and WDLC। আচ্ছা, আমি অবস্থাটা যতটুকু সুবিধাজনক মনে করেছিলাম ততটুকু সুবিধাজনক মনে করছি না। হ্যাঁ, হয়ে গেছে, অল্প একটু আছে, নিচের জায়গায় আটকে গেছেন। হচ্ছে ওটা এতক্ষণ লাগার কিন্তু কথা না।
দু একজনের রিঅ্যাকশনে কিন্তু কিছু হবে না, হ্যাঁ? টিম পারফর্ম করতে হবে, আপনাদের সবার একসাথে পারফর্ম করতে হবে। বাই দ্য ওয়ে, অনেকে 2-4 লাইন কোড লিখে কিন্তু বসে আছেন। দ্যাট মিনস আমরা এই বিষয়টা এখনো ঠিক সহজভাবে সুন্দরভাবে ম্যানেজ বা মেনটেন করতে পারি না। যেটা দিয়েছে বেসিক্যালি একদম ভেরি বেসিক লেভেলের HTML কনসেপ্ট। সো আমরা ফার্স্ট দিনের ক্লাসে এই আলোচনাটাই করি। স্টিল আমরা কিন্তু কোনো আলোচনা শুরু করি নাই HTML এর উপরে, CSS এর উপরে। বাই দ্য ওয়ে, এটা আমরা কভার আপ করব। আর আমি আপনাদের জাস্ট 2 to 3 মিনিটসের জন্য আমি একটা কাজ করি, আপনাদের জন্য ডি ড্রাইভে একটা ফোল্ডার করি, আগে একটা প্রজেক্ট বানাই আমি। এরকম একটা HTML এর পেজ তৈরি করা যায় কিনা খুব সহজে সেটা একটু দেখার চেষ্টা করি। ব্যাচ কত? 04 HTML CSS। দেখেন, আমি একটা HTML CSS এর প্রজেক্ট নিব, HTML5JS অ্যাপ্লিকেশন। ব্রাউজ করে আমি পাথটা দেখাই। এটা বেসিক্যালি কোথায় আছে? এই যে LICT PHP Batch 4 HTML CSS প্রজেক্টটা আমি নেটবিনসে অ্যাড করছি। হ্যাঁ, আমি আমার অ্যাপ্লিকেশনটাকে এখানে সেভ করেছি LICT PHP Batch 4 HTML CSS এ। দেখেন, আমাদের প্রজেক্টটা এখানে কিন্তু চলে আসার কথা, তাই না? রুলস অনুযায়ী আমাদের এই যে LICT প্রজেক্টটার এখানে ফোল্ডারটা জমা পড়েছে। যখন আমরা htdocs এ ফর্ম ফোল্ডারে যাচ্ছি, ডি এর ভেতরে দেখেন একটা সাব ফোল্ডার এসেছে, দেন বেশ কিছু কোড, পাবলিক HTML হচ্ছে আমার রুট। হ্যাঁ, যখন আমি নেটবিনস এর সঙ্গে একটা প্রজেক্ট অ্যাটাচ করলাম, সে নেটবিনস আর এই ফোল্ডারের মধ্যে একটা কম্বিনেশন করেছে, ঠিক আছে? যাতে এখানে কিছু করলে ওখানে ইম্প্যাক্ট হয়, ওখানে কিছু করলে এখানে এসে ইম্প্যাক্ট হয়। সো এটা একটা এডিটর, আর এই এডিটরের মধ্যে প্রোগ্রামিং করতে গিয়ে অনেক ফ্যাসিলিটিস আমি পেতে পারি। যদিও নেটবিনসটা কিছুটা ভারী টাইপের একটা আইডি, যা মূলত র্যাম ইউজ করে অনেক বেশি।
হ্যাঁ, র্যাম অনেক বেশি ইউজ করে এবং মেশিন স্লো করে ফেলে কোনো একটা পার্টিকুলার ইস্যুতে। আমার মেশিনটা এখন বেশ প্রবলেম করছে। বাই দ্য ওয়ে, এটা বেসিক্যালি আমাদের একটা ডেমো HTML পেজ। ওকে, HTML পেজটা যখন আমরা যখন কোনো একটা প্রজেক্ট HTML CSS বা জাভাস্ক্রিপ্টে খুলি, তখন এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো রেডি হয় এবং একটা HTML ফাইল জেনারেট হয়, সেটা হচ্ছে দিস। আর HTML ফাইলটার স্ট্রাকচারও বলা হয় একেই। আমরা যখন বলি এটা একটা HTML এর স্ট্রাকচার, HTML পেজে ন্যূনতম এই কোডগুলো থাকবেই, আর যেভাবে এখানে লেখা আছে সেভাবেই থাকবে। HTML একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এই ট্যাগ বেসড যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা, সেটা মূলত একটা অর্গানাইজেশন W3C এটাকে ডেভেলপ করছে এবং এটাকে এখন পর্যন্ত পরিচর্যা করছে বলতে পারেন। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বলে একটা অর্গানাইজেশন আছে, যাদের মস্তিষ্ক থেকেই কিন্তু, বা যে অর্গানাইজেশনই মূলত ওয়েবকে এখনো সবার জন্য করে রাখতে পেরেছে। আদারওয়াইজ এটা হয়তো কারো একজনের আন্ডারে চলে যেত এবং সেক্ষেত্রে আমরা ওয়েবকে এত ফ্রিলি অ্যাক্সেস করতে পারতাম না, হয়তো চার্জ ধরে দিত। যদি চার্জ ধরে দিত, ওয়েবের কোনো কিছু ইউজ করতে গেলে চার্জ দিতে হবে, তাহলে কি বিপদটা হতো একটু খেয়াল করেন। একবার কে ফেসবুকও ট্রাই করলো, রাইট? তারপরে কিন্তু সে ফেল করেছে, কারণ সবাই চাইবে না যে কারো একজনের আন্ডারে বা কারো একজনের কুক্ষিগত হতে, রাইট? সে কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল যে ফেসবুক ফ্রিতে চলবে, বাট ফেসবুকের মাধ্যম দিয়ে আপনাকে অন্যান্য সাইটগুলো ইউজ করতে হবে। সো তখন অ্যাকচুয়ালি অন্যান্য সাইটগুলোকে পে করতে হতো কার কাছে? ফেসবুককে। সো একটা অ্যাটেম্প্ট কিন্তু নিয়েছিল, বাট সে আলটিমেটলি ফেল করেছে। বাই দ্য ওয়ে, সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ল্যাঙ্গুয়েজ কি? HTML। সে কিন্তু মেজর কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে না, সে কাজ করে শুধু HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, যেটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, রাইট? তাদের টিম আছে বা তাদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল সাপোর্ট আছে, তারা ভলেন্টিয়ারলি এটাকে আপডেট করে এবং ব্রাউজারগুলোকে রিকোয়েস্ট করে যে এটাকে আপনারা আপডেট করে নেন। এবং ব্রাউজার আপডেট হলে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে সাপোর্ট করে। তো ট্যাগ বেসড মার্কআপ HTML5 এর ভার্সন এখন চলছে, আর HTML5 ভার্সনটা লেটেস্ট বলা হচ্ছে এবং এটা বেশ পাওয়ারফুল। HTML5 এ 115টা ট্যাগ রয়েছে, নতুন ট্যাগ আছে 4 থেকে 5 এর পার্থক্য হচ্ছে 30টা মতো ট্যাগ। 4 এর লিগেসি আছে 5 এর মধ্যে, আর 5 এ এসে নতুন বেশ কিছু ট্যাগের অ্যাট্রিবিউট এসেছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। সো ভেরি সিম্পল, দেখলেই শেখা আর কি। HTML-টা আপনাদের জন্য, বিশেষ করে যারা ফ্রেশ গ্রাজুয়েট, যারা CSE তে পড়ছে বা পড়ছেন বা ভিন্ন সাবজেক্টেই পড়েছেন, দু একবার যদি দেখা থাকে, এটা কঠিন কোনো কিছু না, জাস্ট ট্যাগ লিখতে হবে, সেই অনুযায়ী আমার আউটপুট আসবে। ঠিক আছে? সো এই সিম্পল যে অ্যাপ্লিকেশন মানে ল্যাঙ্গুয়েজটা, এটা না হলে কিন্তু আবার ওয়েবের এই অবস্থাটা তৈরি হতো না। সুন্দর ইন্টারফেস যদি না থাকতো, আমি প্রোগ্রামিং করে করে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারতাম না, আর আমরা নর্মাল ভিজিটর সেখানে পেতাম না, এখানে এত বিজনেসও হতো না, রাইট? এখন সকল বা এন্টায়ার বিজনেস শিফট হয়ে গেছে কোন দিকে? ওয়েবের দিকে। সবাই ফোর্স করছে বা ফোকাস করছে কাকে? ওয়েবকে। এবং সবচেয়ে ধনী লোকজনও কিন্তু যারা ওয়েবের মালিক, তারাই, রাইট? সে 1984 সাল থেকে ব্যবসা করছে ডিভাইস নিয়ে আমাদের কে? বিল গেটস। হ্যাঁ, সেই তার 20 বছর পরে ফেসবুক শুরু করে তার সম্পদের কাছাকাছি চলে গেছে। আফটার 5 ইয়ার্স দেখবেন যেন সবচেয়ে বড় লোক কাকে বলা হচ্ছে? ফেসবুকের মালিককে। যদিও সে প্রচুর ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে সাথে অপারেটিং সিস্টেমের মতো ক্রিটিক্যাল একটা সিস্টেম সে বানিয়েছে, তারপরেও সে কিন্তু সম্পদের দিক থেকে অল্প দিনেই তার পেছনে চলে যাবে। আর ফেসবুক বিজনেস করা শুরু করেছে আফটার 10, তার মানে 5-6 বছরের বিজনেসেই তার যে অবস্থা, 6 বিলিয়ন ক্যাপিটাল, রাইট? সো এটা ইমেজিং। আমি বোঝাতে পেরেছি? তো টপ 10 এর মধ্যে যারা বিজনেস করছে, সাইট ওনার বা অ্যাপ্লিকেশনের ওনাররাই সংখ্যা বেশি। সো আপনার অ্যামাজন আছে টপে 5 এর মধ্যে, আলিবাবা আছে, মানে টপ 10 এর মধ্যে অ্যামাজন, আলিবাবা আছে, রাইট? বা বিভিন্ন ধরনের সাইটের মালিক, গুগল এর মালিক আছে কি টপ 10 এর মধ্যেই। সো বুঝতেই পারছেন যে বড় বড় টাইকুনরা কিন্তু এই টপ 10 এ আছে, যারা মূলত কি কোনো একটা সাইটের মালিক, শুধু কোনো একটা অ্যাপ্লিকেশনের মালিক শুধু।
বাট এই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে ল্যাঙ্গুয়েজটা HTML, এটা তো রিপ্রেজেন্ট করে, রাইট? এর ভেতরেই সবকিছু চলে। এটাকে যদি আলাদা করে না রাখা যেত, সবার জন্য উন্মুক্ত করে না রাখা যেত, এটাকে কিন্তু ঠিক সেভাবে এরকম সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হতো না। কেউ যদি বলতো PHP আমার, হ্যাঁ এটা আমার, HTML আমার, তাহলে কিন্তু তাকে পয়সা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ওকে, সো হ্যাঁ হ্যাঁ এরকম অন্য কিছু হয়তো চলে আসতো, বাট ফিউচারে যে অন্য কোনো কিছু আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। প্রতিনিয়ত বিজ্ঞানীরা কাজ করছে এর পেছনে এবং সুন্দর করে সবকিছুকে মানুষের আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে, যদিও এর জন্য অনেক কাঠখড় হয়তো তাদের আরো পোড়াতে হবে। সো এই যে অ্যাসাইনমেন্টটা যেটা আমি ক্লাসে দিলাম, একজনও কি দেখাতে পারবেন? একজন, দুইজন, তিনজন দেখাতে পেরেছে। ভেরি নাইস, আপনাদের কথা আমি বিশ্বাস করছি, আমি দেখছি না। বাকিরা কিন্তু করতে পারে নাই। সো হতাশাজনক, আমাকে কিন্তু শুরু থেকেই শুরু করতে হবে, শূন্য থেকেই শুরু করতে হবে। এই জন্য আমি হাত উঠাতে বলেছিলাম, যখন দেখেছে যে সে কি হাত উঠাচ্ছে না, তার মানে একটু প্রবলেম আছে, একটা কাজ দিয়ে দেখি। ফার্স্ট অ্যাসাইনমেন্টের সঙ্গে অ্যাড করে দিচ্ছি এই অ্যাসাইনমেন্টটা আপনারা আপলোড করবেন না, আপনারা আপলোড করবেন না, আপনারা এটা রেখে দেন। আপনাদের আর বাড়তি কিছু দিচ্ছি না, ওই দুইটা অ্যাসাইনমেন্টই করেন, আর নেক্সট ডেতে আমি এসে এটা দিয়ে শুরু করব। হ্যাঁ, টাইটেল লেখা দিয়ে শুরু করব, আমার কিছু করার নেই। হ্যাঁ, কিভাবে টাইটেল লিখতে হয় একটা HTML পেজের, সেটা থেকেই শুরু হবে। সো কয়েকজনকে কিছুদিন ওয়েট করতে হবে। বিশেষ করে আপনাদের টার্গেট কি? ল্যারাভেল, বোথ অফ ইউ, রাইট? সো না, ক্যান্সেল হয়ে যাবে ভর্তিটা যখনই ইনভেস্টিগেশন টিম আসবে, বা আমরাই ভর্তি বাতিল করে দিব আর কি। কারণ আমাদের দরকার রেগুলার স্টুডেন্ট। আপনি এসে শেখাবেন প্রয়োজনে, আপনি এসে হেল্প করবেন অন্যদের, আমি বোঝাতে পেরেছি? অন্যদের হেল্প করুন, বাট রেগুলার ক্লাসে থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। আর ক্লাসে থাকলে একটু না একটু শিখবেনই। বলেন। হ্যাঁ,